আলোচনার বিষয় হচ্ছে বিএসআইসি 105 এর ইউনিট 2। টপিক হচ্ছে রাজপুত অ্যান্ড দ্য রাইজ অ্যান্ড ট্রাভেল টু পাওয়ার। রাজপুত ইতিহাসে আমরা যারা ছাত্রছাত্রী বা যারা ইতিহাসে পড়াশোনা করি, আমরা সবাই মোটামুটিভাবে অবগত যে ইতিহাসে রাজপুত জাতির একটা বিশেষ স্থান কিন্তু তারা অধিকার করে আছে। এবং সময় সময় এই রাজপুত জাতির সঙ্গে কিন্তু বিভিন্ন বিভিন্ন রাজাদের বা আমাদের যে বলতে গেলে সুলতানি সাম্রাজ্য এবং মুঘল যুগ, এদের কিন্তু বা অন্যান্য সাম্রাজ্যের সঙ্গে কিন্তু তাদের রাজবংশের সঙ্গে তাদের কিন্তু একটা ব্যক্তিগত তাদের একটা কিন্তু দ্বন্দ্ব অনেকদিনই ছিল, বহমান ছিল। এবং এই রাজপুতরা কিন্তু শ্রেষ্ঠ যোদ্ধা জাতি হিসাবে প্রতিষ্ঠিত। তাদের কিন্তু তাদের শৌর্য বীরত্ব সবই কিন্তু ইতিহাসে চিরস্মরণীয় গাথা। এবং রাজস্থানের আমরা সবাই জানি যে টডের রাজস্থানের ইতিহাসের উপরে কিন্তু গুরুত্বপূর্ণ বই আছে, অ্যানালস অফ রাজস্থান। সেখান থেকেও আমরা এই বা রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুরের যেটা আছে, সেখান থেকে কিন্তু এই রাজপুত জাতির সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারি। যাই আমাদের এবার মূল বিষয়বস্তুতে চলে আসি। হঠাৎ করে রাজপুতরা কোথায় এলো এবং কেন কিভাবে এলো? আদি মধ্যযুগের যে সমাজ এবং রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষত্রিয় সম্প্রদায় রাজপুত নামক জনগণ জাতির উত্থান। এই রাজপুত জাতির উত্থান সম্পর্কে কিন্তু নানা মত প্রচলিত আছে। কিরকম প্রচলিত আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন একটা মত অনুসারে হচ্ছে গুপ্ত পরবর্তী যুগে ভারতে বসবাসকারী বিদেশিদের মধ্য থেকে রাজপুতদের উৎপত্তি অথবা আর্য বংশোদ্ভূত যোদ্ধা জাতি সামাজিক। তাহলে একটা মত হচ্ছে গুপ্ত পরবর্তী যুগে ভারতে বসবাসকারী বিদেশিদের মধ্য থেকে, এই যে গুপ্ত পরবর্তী যুগে কিন্তু ভারতে অনেক রাজপুত জাতি বসবাস করেছিল, সে বিদেশিদের মধ্য থেকে রাজপুতদের উৎপত্তি বা আর্য বংশোদ্ভূত, যাই বলি না কেন আমরা আর্য আবার কেউ কেউ বলছে যে আর্য বংশোদ্ভূত যোদ্ধা জাতি বলে তারা সিদ্ধান্তে এসেছিলেন। এছাড়াও হচ্ছে আবার ভারতে নিম্ন বর্ণভুক্ত কোনো কোনো জাতি তারা কিন্তু সামাজিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজপুত এবং ক্ষত্রিয় বর্ণভুক্ত হয়েছে। এটা অনেকের ধারণা। তার মানে তিনটে মত। একটা হচ্ছে গুপ্ত পরবর্তী যুগে ভারতে বসবাসকারী বিদেশিদের মধ্য থেকে রাজপুতদের উৎপত্তি অথবা আর্য বংশোদ্ভূত যোদ্ধা জাতি থেকেও তাদের উৎপত্তি হতে পারে। আর এছাড়া হচ্ছে ভারতের কোনো নিম্ন বর্ণভুক্ত কোনো কোনো জাতি সামাজিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই রাজপুত এবং ক্ষত্রিয় বর্ণভুক্ত হয়েছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে তারা কি মানে এছাড়া আর কি কি মত আছে, সেই মতগুলোই বা কি। আমরা জানি রঙিলা থাপার একজন বিখ্যাত ঐতিহাসিক, এবং তার মতে হচ্ছে যদি আমরা কয়েকজন ঐতিহাসিকের নাম স্পেসিফিক্যালি আমরা উল্লেখ করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে রঙিলা থাপার কিন্তু তার মধ্যে একজন। তিনি বা তার মতে হচ্ছে বিদেশের গুণ এবং তাদের ভারতে অনুপ্রবেশকালে আরো ভিন্ন ভিন্ন, তাহলে হুন জাতির সঙ্গে সঙ্গে এবং তাদের ভারতে অনুপ্রবেশকালে আরো ভিন্ন ভিন্ন উপজাতির লোক যারা ভারতে এসেছিল এবং পরে উত্তর ও পশ্চিম ভারতে বসতি স্থাপন করেছিল, এই রাজপুতরা কিন্তু তাদেরই বংশধর। তাহলে কি বিদেশি হুন এবং তাদের ভারতে অনুপ্রবেশকালে আরো ভিন্ন ভিন্ন উপজাতির লোক যারা ভারতে এসেছিল এবং পরে উত্তর ও পশ্চিম ভারতে বসতি স্থাপন করেছিল, রাজপুতরা কিন্তু তাদেরই বংশধর। এছাড়া আমরা দেখতে পাই জানতে পারি যে উত্তরাজাদের শিলালিপি থেকেও জানা যায় যে সেই সময় হুনদের আক্রমণের সময় রাজস্থানে ছোট ছোট গণরাজ্যের অস্তিত্ব ছিল এবং এতে বর্ণ ব্যবস্থার কঠোরতা কিন্তু ছিল না, কারণ এগুলি ছিল হচ্ছে উদারতন্ত্রী রাজ্য। ঐতিহ্য নিয়ে এরা খুব একটা বিশেষ ঐতিহ্যকে তারা তো গুরুত্ব দিত না, ফলে হুন আক্রমণকারীরা কিন্তু খুব
সহজে এদের সঙ্গে মিশে যেতে পেরেছিল। তাহলে এই যে রোহিলা থাপড়ে যেটা দেখতে পাই, তাহলে কি যখন এই হুন আক্রমণ হয় তখন রাজস্থানের ছোট ছোট জাতি গণরাজ্য অস্তিত্ব ছিল এবং সেখানে বর্ণ ব্যবস্থার কঠোরতাও ছিল না, এমনকি সেখানে তার ঐতিহ্য নিয়েও মাথা ঘামাতো না। তার ফলে কি হুন আক্রমণকারীরা কিন্তু সহজে এদের সঙ্গে মিশে যেতে পেরেছিল। এটা কিন্তু আমরা জানি যে ভারতে এই যে আমরা বলি মিশ্র জাতি অনেকেই আছে, অনেক বিদেশিরা কিন্তু এখানে শুধু আক্রমণের সূত্রে এসেছিল এবং কিন্তু তারা পরবর্তীকালে এদের সঙ্গে মিশে যায়। তাহলে মিশ্র একটা জাতির উদ্ভব হয়। উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক অস্থিরতার জন্য কিন্তু এই মানে সাঙ্গীকরণের কাজটা আরো সহজ হয়েছিল এবং সেই সময় কিন্তু উত্তর পশ্চিম ভারতে সেই অর্থে কিন্তু কোন রকম রাজনৈতিক স্থিরতা ছিল না। বিএনএস যাদবের মতে বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষত্রিয় ব্রাহ্মণ এবং উপজাতীয়দের মধ্য থেকেও কিন্তু বিভিন্ন রাজপুত গোষ্ঠীর উদ্ভব হয়েছিল। বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষত্রিয় ব্রাহ্মণ এবং উপজাতীয়দের মধ্য থেকে বিভিন্ন রাজপুত গোষ্ঠীর উদ্ভব হয়েছিল। তার মানে এই মতটা যদি আমরা দেখতে পাই, এছাড়া আরো একজন ঐতিহাসিক বলেছিলেন যে অধ্যাপক শশীভূষণ চৌধুরীর মতে রাজপুতদের বহু কথিত ৩৬টি গোষ্ঠীর মূল শিকড় ছিল কিন্তু ভারতবর্ষে। তাহলে ভারতে বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষত্রিয় ব্রাহ্মণ এবং উপজাতীয়দের মধ্য থেকে কিন্তু বিভিন্ন রাজপুত গোষ্ঠীর উদ্ভব হয়েছিল। গোষ্ঠীর মূল শিকড় ছিল ভারতবর্ষে। যদিও আর শশীভূষণ চৌধুরীর মতে কি হলো, রাজপুতদের বহু কথিত ৩৬টি মূল গোষ্ঠীর শিকড় ছিল কিন্তু হচ্ছে ভারতবর্ষে। যদিও হুন বা গুর্জরদের মতো বহিরাগত উপজাতিগুলি রাজপুতদের কিন্তু মর্যাদা দাবি করেছিল। এছাড়াও আরো অনেক রকমের মত আমরা দেখতে পাই। এই সকল যে জাতিরা ছিল, এইসব অধ্যাপক যাদব এটাও মন্তব্য করেছেন যে এই সকল কিংবদন্তি আদি মধ্যযুগে ক্ষত্রিয় শাসক এবং অভিজাত শ্রেণীর মধ্যে তথাকথিত নিম্ন স্তরের উপাদানের পুষ্টির সম্ভাবনা ইত্যাদি করে। আমরা জানি যে রাজপুতরা হচ্ছে, তাহলে এই গেল মোটামুটি বিএনএস যাদবের মতামত এবং শশীভূষণ চৌধুরীর মতামত এবং রোহিলা থাপড়ের মতামত। রাজপুতরা আমরা দেখতে পাই যে রাজপুতরা কিন্তু আদি ভারতীয় বর্ণ ব্যবস্থার অংশ। ক্ষত্রিয় বর্ণভুক্ত নাকি রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে তারা ক্ষত্রিয়ত্ব অর্জন করেছে, সেটা নিয়েও কিন্তু একটা বিতর্ক আছে। কি রাজপুতরা কি আদি ভারতীয় বর্ণ ব্যবস্থার অংশ, ক্ষত্রিয় বর্ণভুক্ত, নাকি তারা রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে তারা এখানে এইভাবে তারা রাজপুত তারা রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে তারা ক্ষত্রিয়ত্ব অর্জন করেছে। এই নিয়েও কিন্তু বিতর্ক আছে। এই বিতর্ক আমরা কোথায় দেখতে পাই? তার মানে কি হঠাৎ করে তো তারা উদয় হয়নি, তারা কি আগেই ছিল বর্ণ ব্যবস্থার অংশ, যেটা আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ধরি, নাকি তারা রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে এই ক্ষত্রিয়ত্ব অর্জন করেছে? এই বিতর্কে দশম একাদশ শতকে কিছু বিবরণ ও লিপি কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করেছিল। তাহলে এই যে বিতর্কটা আমরা দেখতে পাই, তাহলে এখানে দশম এবং একাদশ শতকে কিছু বিবরণ এবং লিপি গুরুত্বপূর্ণ কাজ করেছে বা তথ্য সরবরাহ করে। যেমন আরো যে এছাড়াও দেখতে পাই যে ক্ষত্রিয় সম্প্রদায় কিন্তু দুটো শ্রেণীতে বিভক্ত ছিল। একটা হচ্ছে সার্বীয় বা সৎক্ষত্রিয় এবং ক্ষত্রিয় বা ক্ষত্রিয়। তাহলে একটা আমরা দেখতে পাই হচ্ছে ভারতের ক্ষত্রিয় শ্রেণী দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, সার্বীয় বা সৎক্ষত্রিয় এবং ক্ষত্রিয় বা ক্ষত্রিয়। এছাড়া আমরা দেখতে পাই যে তাহলে এই যে দুটো ভাগ হয়েছে, এই ভাগগুলোর মধ্যেও কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে বিএনএস যাদবের যে মতামত ছিল যে বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষত্রিয় ব্রাহ্মণ এবং উপজাতিদের মধ্য থেকে বিভিন্ন রাজপুত গোষ্ঠী উদ্ভব হয়েছিল। তাহলে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু যে রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে না তারা আদি ভারতীয় বর্ণ ব্যবস্থার মাধ্যমে হয়েছে, এই দুটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই নিয়ে বিতর্কে কিন্তু এই দশম একাদশ শতকে কিছু গুরুত্বপূর্ণ
আমরা দেখতে পাই বা লেখতে দেখা যায় যে পাঞ্জাবের ভাতিন্দা অঞ্চলে জনৈক রাজা নিজেকে কিন্তু তিনি সশস্ত্র বিভূষণ নামে উল্লেখ করেছেন। এছাড়া আমরা দেখতে পাই যে বৎসরাজ লিখিত কিরিতার্জুনীয় গ্রন্থটিতে সৎক্ষত্রিয় শব্দটি কিন্তু আমরা পাই। সিবি বৈদ্য মনে করেছিলেন যে শাসক গোষ্ঠী হচ্ছে সুক্ষত্রিয় নামে পরিচিত। তাহলে সিবি বৈদ্য কি মনে করেছিলেন যে শাসক গোষ্ঠী হচ্ছে সৎক্ষত্রিয় নামে তারা পরিচিত। সৎক্ষত্রিয় নামে পরিচিত এবং সাধারণ কৃষিজীবীর একটা অংশ হচ্ছে তারা ক্ষত্রিয় নামে পরিচিত। তাহলে সিবি বৈদ্য কি মনে করেছিলেন যে শাসক গোষ্ঠীর একটা অংশ হচ্ছে সৎক্ষত্রিয় আর কৃষিজীবীর একটা অংশ কিন্তু হচ্ছে ক্ষত্রিয় নামে পরিচিত। তাহলে আমরা যদি দেখি তাহলে মোটামুটি ভাবে এই মতগুলোকে কিন্তু আমরা ধরতে পারি যে রাজপুতদের উত্থানের সম্পর্কে। কিন্তু শুধু যে এইটুকু বললেই রাজপুতদের উত্থান সম্পর্কে আমাদের ধারণা হবে তা কিন্তু নয়। ঐতিহাসিক যাদব আবার কি মনে করেছিলেন যে এই নামকরণের পিছনে কিন্তু আবার একটা কারণ, এই নামকরণের পিছনে আমরা কি দেখতে পাই যে আর এই যে আমাদের যে ইতিহাস চর্চায় কিন্তু বা অর্থনৈতিক ইতিহাস চর্চায় কিন্তু এই রাজপুত জাতিদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান আছে। এবার আমরা দেখবো যে ঐতিহাসিক যাদব মনে করেছিলেন এই নামকরণের কিন্তু আরো গভীর মাত্রা আছে, আরো গভীর মাত্রা আছে। কেন? পৃথ্বীরাজ বিজয় গ্রন্থে কিন্তু কিছু মানুষকে আবার আমরা বিশুদ্ধ ক্ষত্রিয় বলে বলা হয়েছে। আবার একথাও বলা যায় যে অনেকেই কিন্তু সেই সময় বীরত্বের জোরে বা গায়ের জোরে ক্ষত্রিয়ত্ব, অনেকেই সেই সময় গায়ের জোরে ক্ষত্রিয়ত্ব অর্জন করেছে। ক্ষত্রিয়ত্ব অর্জন করেছে। এবার আমরা দেখতে পাই বিভিন্ন গ্রন্থে কিন্তু সাধারণ ক্ষত্রিয়দের থেকে এদেরকে কিন্তু পৃথক ক্ষত্রিয় অস্তিত্বের কথা স্বীকার করা হয়েছে। বর্ণরত্নাকর গ্রন্থে রাজপুত গোষ্ঠীগুলি দুটি কিন্তু পৃথক তালিকা দেওয়া হয়েছে। বর্ণরত্নাকর গ্রন্থে আমরা দেখতে পাই রাজপুত গোষ্ঠীর দুটো পৃথক তালিকা কিন্তু দেওয়া হয়েছে। একটি তালিকায় আমরা তালিকার অন্তর্ভুক্ত আছে 36টি কুলীন গোষ্ঠী এবং অন্য একটি তালিকার অন্তর্ভুক্ত আছে অন্যান্য অসংখ্য গোষ্ঠীর নাম আছে। তাহলে একটি তালিকায় আমরা কি দেখতে পাচ্ছি 36টি কুলীন গোষ্ঠীর নাম এবং অন্য তালিকায় আমরা দেখতে অন্য তালিকায় কিন্তু অসংখ্য অনেক গোষ্ঠীর উল্লেখ আছে। তাহলে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে অনেক রকমেরই কিন্তু মত প্রচলিত আছে রাজপুতদের উত্থান সম্পর্কে। এছাড়া দেখতে পাচ্ছি যে পরবর্তী যেটা আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী ইতিহাস চর্চায় রাজপুতদের কিন্তু ভারতীয় উৎসের তত্ত্ব প্রচার করা হয়। তাহলে আমাদের যখন আমরা ইতিহাস চর্চা করি তখন আমরা কিন্তু দেখতে পাই জাতীয়তাবাদী, তারপরে সাবলটান বা নিম্নবর্গীয় যে ইতিহাস বা মার্ক্সীয় মতবাদ বা সাম্রাজ্যবাদী মতবাদ সেরকমই জাতীয়তাবাদী ইতিহাস চর্চায় কিন্তু রাজপুতদের যেটা বলা হয় যে রাজপুতদের ভারতীয় উৎসের তত্ত্ব প্রচার করা হয়। ইতিহাসমূলক সংহিতা সমূহ ইতিহাসমূলক সাহিত্যে কিন্তু আমরা দেখতে পাই রাজপুতদের সাহসিকতা, বীরত্ব, তাদের সততা এবং সামরিক দক্ষতা কিন্তু নানা কাহিনী প্রচার করে তাদেরকে প্রায় জাতীয় বীরের পর্যায়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাই যে ইতিহাসমূলক যে সাহিত্য সমূহগুলো আছে সেখানে কিন্তু রাজপুতদের সাহসিকতা, সততা, সামরিক দক্ষতা নানা কাহিনী প্রচার করে কিন্তু তাদের জাতীয় বীরের পর্যায়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। অধ্যাপক বৈদ্য অর্থাৎ সিবি যে বৈদ্য এই প্রসঙ্গে প্রায় চরমপন্থী মতবাদে বিশ্বাস করেছিলেন। তাহলে এই প্রসঙ্গে তিনি প্রায় চরমপন্থী মতবাদে বিশ্বাস করেছিলেন। তিনি মনে করেছিলেন যে আদি মধ্যযুগের রাজপুতেরা ঐতিহ্যগত পরম্পরা বা রক্ষা করার জন্য যে সাহসিকতা ও ত্যাগ প্রদর্শন করেছিলেন। তার মানে তার মধ্যে হচ্ছে যে আদি মধ্যযুগ আমরা ইতিহাসে জানি
আগে আমরা কি করতাম, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ বা আধুনিক যুগে পরবর্তী সময়, কিন্তু পরবর্তীকালে সেটাকে কিসের ভাগে ভাগ করা হয়, এনশিয়েন্ট, আধুনিক, এই প্রাচীন যুগ, আদি মধ্যযুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ এবং আধুনিক পরবর্তী যুগ, যেটাকে আমরা পোস্ট মডার্ন বলে থাকি। তিনি মনে করেন যে আদি মধ্যযুগে রাজপুতদের ঐতিহ্যগত পরম্পরা রক্ষা করার জন্য যে সাহসিকতা এবং ত্যাগ প্রদর্শন করেছে তা একমাত্র বৈদিক আর্যদের কাছ থেকে কিন্তু আমরা আশা করা যেতে পারে, তা একমাত্র বৈদিক আর্যদের কাছ থেকে আশা করা যেতে পারে। অধ্যাপক বজুদুলাল চট্টোপাধ্যায় তার অরিজিন অফ দ্য রাজপুত গ্রন্থে তিনি কি দেখিয়েছেন, আদি মধ্যযুগে সামাজিক উত্তরণের লক্ষ্যে বিভিন্ন জাতি বা গোষ্ঠীর সামাজিক মর্যাদাময় ক্ষত্রিয় অভিজ্ঞতা অর্জনের প্রয়াস থেকে রাজপুত শব্দটি উৎপত্তি। আদি মধ্যযুগে সামাজিক উত্তরণের লক্ষ্যে বিভিন্ন জাতি বা গোষ্ঠীর সামাজিক মর্যাদাময় ক্ষত্রিয় অভিজ্ঞতা অর্জনের প্রয়াস থেকে কিন্তু রাজপুত শব্দটি উৎপত্তি। তার মানে অর্থটা কি দাঁড়ালো, যে সামাজিক উত্তরণে একটা সামাজিক মর্যাদা দেওয়ার জন্য বিভিন্ন জাতি বা গোষ্ঠী ক্ষত্রিয় অভিজ্ঞতা, তারা যে ক্ষত্রিয়, হ্যাঁ, তারা যে একটা ক্ষত্রিয় যে সমাজে যে একটা অবস্থান আছে, সেই অবস্থানটাকে বোঝাবার জন্য কিন্তু সেই প্রয়াস থেকে কিন্তু হচ্ছে রাজপুত শব্দটির উৎপত্তি। এবং সেটাকে যদি এছাড়াও হচ্ছে তাই রাজপুতদের উৎপত্তি ঘটনাটাকে কোনো একটি গোষ্ঠীর বংশানুক্রমিক ধারাকে, এই যে রাজপুত গোষ্ঠীর যে একটা যে উত্থান হচ্ছে, রাজপুতদের উৎপত্তির ঘটনা থেকে কোনো একটি গোষ্ঠী বংশানুক্রমিক ধারাকে প্রকাশ করার উদ্বেগ রূপে না দেখে বিভিন্ন উপজাতিভুক্ত গোষ্ঠীর কর্তৃক সামাজিক এবং রাজনৈতিক মর্যাদা বৃদ্ধির প্রয়াস হিসাবে দেখা হচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই রাজপুতদের এই যে তিনি কথাটা বলেছেন, তাহলে রাজপুতদের উৎপত্তিটাকে কোনো একটি গোষ্ঠীর বংশানুক্রমিক ধারাকে প্রকাশ করার উদ্বেগ রূপে না দেখে বিভিন্ন উপজাতিভুক্ত গোষ্ঠী কর্তৃক সামাজিক এবং রাজনৈতিক মর্যাদা বৃদ্ধির প্রয়াস হিসাবে আমাদেরকে দেখা উচিত। এছাড়াও তিনি বলেছিলেন যে রাজপুত শব্দটির অর্থ রাজপুত শব্দটি, তার মানে কি, এইটাকে আমরা কোনো একটা বংশানুক্রমিক ইতিহাস না দেখে, কোনো একটা গোষ্ঠী না দেখে বিভিন্ন উপজাতি গোষ্ঠী কর্তৃক সামাজিক এবং রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি কিন্তু একটা প্রয়াস হিসাবে আমাদের দেখা উচিত। তিনি আরো বলেছেন রাজপুত শব্দটির উৎস, অর্থাৎ শব্দটির আক্ষরিক অর্থ রাজপুত্র হলেও প্রকৃতপক্ষে রাজপুত বলতে কিন্তু আমরা তাকে কি বুঝি, প্রকৃতপক্ষে রাজপুত বলতে রাজপুতানা অর্থাৎ বর্তমান রাজস্থানে বিশেষ বিশেষ অভিজাত শ্রেণীকে, যোদ্ধা শ্রেণীকে বোঝায়। তাহলে রাজপুত শব্দটির অর্থ, এখানে আমি রাজপুত শব্দটির আক্ষরিক অর্থ রাজপুত্র হলেও প্রকৃতপক্ষে রাজপুত বলতে রাজপুত যদি আমরা বলতে চাই, রাজপুত বলতে গেলে রাজস্থানের বিশেষ রাজস্থানের রাজপুত বলতে রাজপুতানা অর্থাৎ বর্তমান যে রাজস্থানে বিশেষ বিশেষ অভিজাত যোদ্ধা, বিশেষ বিশেষ অভিজাত যোদ্ধা শ্রেণীকে বোঝানো হয়। সাধারণভাবে রাজপুত এবং অরাজপুতদের মধ্যে কিন্তু অনেক রাজ্যের জটিল, যেমন আর্য অনার্যদের আমরা যেমন একটা বর্ণের বা গাইডারের ভিতরে আলাদা করি, তাহলে এবং এই আর্য এবং এই রাজপুত এবং অরাজপুতদের মধ্যে কিন্তু বিভাজন করাটা কিন্তু বেশ কঠিন। বিভিন্ন লিপি এবং সাহিত্যে কিন্তু রাজপুত শব্দের ব্যবহার সত্ত্বেও এ কথা সত্য। কারণ রাজপুতালে মোটামুটি ভাবে বজুদুলাল চট্টোপাধ্যায় যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে এই রাজপুতদের উৎপত্তিকে কোনো একটি গোষ্ঠীর বংশানুক্রমিক ইতিহাস না ধরে সেই সময় বিভিন্ন ক্ষত্রিয়ভুক্ত বা উপজাতি গোষ্ঠীভুক্ত জাতি সামাজিক এবং রাজনৈতিক মর্যাদা বৃদ্ধির প্রয়াস হিসাবে কিন্তু দেখা উচিত। ডক্টর চট্টোপাধ্যায়ের মতে সমকালীন এটা বিভিন্ন লিপি ও সাহিত্যে রাজপুত শব্দের ব্যবহার করে দেখতে পাচ্ছি, এমনকি রাস্তামন্দিরের গোত্রেও কিন্তু রাজপুতদের 36টি গোষ্ঠী কিন্তু উল্লেখ পাওয়া যায়। এই তালিকার নাম
বলা যায় যে আদি মধ্যযুগ ও মধ্যযুগে রাজপুতরা কিন্তু ছিল হচ্ছে মিশ্র জাতি। মোটামুটি ভাবে আমরা যে মতগুলো দেখতে পাচ্ছি তাহলে তার ভিত্তিতে আমরা বলতে পারি যে তাহলে রাজপুতরা তাহলে কি ছিল। এছাড়া আরেকটা আমরা দেখতে পাই যে আদি মধ্যযুগে প্রত্নতত্ত্ব এবং সাহিত্যিক উপাদানগুলির সাক্ষ্য থেকেও কিন্তু আমরা তাহলে এটা দেখা যাচ্ছে যে আদি মধ্যযুগে প্রত্নতত্ত্ব এবং সাহিত্যিক উপাদানগুলির সাক্ষ্য থেকেও বা সাক্ষ্য থেকে কিন্তু রাজপুতদের উত্থান বা রাজপুতদের উত্থান সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু সাক্ষ্য থেকে ঐতিহাসিক অনুমান যে দুটি মানে আদি মধ্যযুগে তাহলে প্রত্নতত্ত্ব এবং সাহিত্যিক উপাদানগুলির সাক্ষ্য থেকে ঐতিহাসিক অনুমান করা হয় যে দুটি বিশেষ প্রবণতা থেকে রাজপুতদের উদ্ভব এবং বিকাশের গতি প্রকৃতি অনুধাবন করা যায়। রাজপুতানা বিভিন্ন অঞ্চলের যোদ্ধা গোষ্ঠীগুলি কিন্তু নতুন পরিবেশ টোটালি একটি প্রবণতা আমরা কি দেখতে পাই দুটি বিশেষ প্রবণতা থেকে রাজপুতের উদ্ভব এবং বিকাশের গতি প্রকৃতি কিন্তু অনুধাবন করা যায়। রাজপুতানার বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা তাহলে একটা প্রবণতা হচ্ছে রাজপুতানা বিভিন্ন অঞ্চলে যোদ্ধা গোষ্ঠীগুলি নতুন উপনিবেশ প্রতিষ্ঠা হয়ে আসে। সমকালীন যেটা দেখা যায় যে একটি প্রবণতা হলো যে তাহলে কি হলো বিভিন্ন অঞ্চলে যোদ্ধা গোষ্ঠীগুলি যারা এই শ্রেষ্ঠ রাজপুতরা আমরা জানি তারা কিন্তু যোদ্ধা গোষ্ঠী হিসাবে পরিচিত। তাদেরকে কিন্তু আমরা বরাবর জানি রাজপুত বা মারাঠা এরা হচ্ছে শ্রেষ্ঠ যোদ্ধা জাতি। তাহলে এই সমকালীন যে কোনো লিপির সাথে কৃষি এলাকার সম্প্রসারণ থেকে কিন্তু এই বসতি বিস্তারের সমর্থন পাওয়া যায়। এই সমকালীন কোনো লিপির সাথে কৃষি এলাকার সম্প্রসারণ থেকে কিন্তু এই বসতি বিস্তারের সমর্থন আমরা পেয়ে থাকি। এছাড়া আমরা দেখতে পাই যে এছাড়াও দেখা যায় যে অধ্যাপক কেসি জৈন তার এনশিয়েন্ট সিটিজ এন্ড টাউনস অফ রাজস্থান এই গ্রন্থে আমরা ইতিহাসে মোটামুটি অনেক সময় আমরা ইংরেজি বই সাহায্য নিয়ে থাকি। সেইখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে সেখানে কি দেখানো হচ্ছে এই যে বলা হচ্ছে যে রাজপুতানা বিভিন্ন অঞ্চলে যোদ্ধা গোষ্ঠীগুলি নতুন অভিনিবেশ প্রতিষ্ঠা করে সেখানে কি দেখানো হচ্ছে যে কৃষি এলাকার সম্প্রসারণ থেকে বসতি বিস্তারে কিন্তু সমর্থন পাওয়া গিয়েছিল এবং কেসি জৈন কি দেখিয়েছিলেন এনশিয়েন্ট সিটিজ এন্ড টাউনস অফ রাজস্থানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিত্তিতে রাজস্থানের নানা অঞ্চলে নতুন বসতি বিস্তারে। তাহলে কি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিত্তিতে পরবর্তীকালে কিন্তু রাজপুতে বা রাজপুতানার বিভিন্ন অঞ্চলে এই রাজপুতদের বসতি বিস্তারে কিন্তু বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। তাহলে এর ভিত্তিতে রাজস্থানের প্রত্ননিদর্শন ভিত্তিতে রাজস্থানের নানা অঞ্চলে নতুন বসতি বিস্তারের তথ্য প্রমাণ কিন্তু তুলে ধরেছে। চাহমান বা চৌহানরা ছিল রাজপুতদের কিন্তু এটা আমরা জানি চাহমান বা পারমান এরা কিন্তু ছিল একটি বিশেষ রাজপুত শক্তিশালী এরা রাজপুত জাতি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে চাহমান বা চৌহানরা ছিল রাজপুতদের একটি কিন্তু শক্তিশালী গোষ্ঠী। আগে মধ্যযুগের পক্ষে চাহমানদের অধিকৃত ভূখণ্ডকে সপাদলক্ষ বা তাদের কর্মদল দ্বারা চিহ্নিত। কি চাহমান বা চৌহানরা ছিল কিন্তু পৃথ্বীরাজ চৌহান বা যাই হোক এই চৌহানরা কিন্তু ছিল একটি শক্তিশালী রাজপুত গোষ্ঠী। স্কন্দ পুরাণ গ্রন্থ কিন্তু রাজপুতদের রাজ্য এবং অধিকৃত জনপদের সংখ্যা কিন্তু উল্লেখ পাওয়া যায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে স্কন্দ পুরাণ যে গ্রন্থটি সেখানেও কিন্তু রাজপুতদের রাজ্য এবং তাদের অধিকৃত জনপদের সংখ্যা কিন্তু উল্লেখ করা হয়েছে। এছাড়াও
চাহমান বংশের পক্ষে দাবি করা হয়েছে যে তাদের রাজ্য সপ্ত শত নামে পরিচিত ছিল। তাহলে কি তাদের রাজ্য কিছু নামে পরিচিত ছিল? সপ্ত শত নামে পরিচিত ছিল। এবং জনৈক চাহমান নিপতি পরবর্তীকালে কিন্তু তিনি কি করেছিলেন? সীমান্তবর্তী সর্দারদের তিনি হত্যা করে তাদের ভূখণ্ডগুলিকে চাহমান সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন এবং চাহমান রাজ্য সপ্ত সহস্রিকা নামে পরিচিত হয়। তাহলে এই সংখ্যাবাচক অভিধা এবং অভিধার পরিবর্তন রাজপুত রাজ্যের ক্ষমতা এবং মর্যাদা বৃদ্ধির সংকেত দেয়। তাহলে কি এই সংখ্যাবাচক অভিধা এবং অভিধার পরিবর্তন রাজপুত রাজ্যের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধির কিন্তু সংকেত দিয়েছিল। অধ্যাপক চট্টোপাধ্যায়ের মত এই সকল প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য সপ্তম শতকে। তাহলে কি অধ্যাপক চট্টোপাধ্যায়ের মতে আমরা কি দেখতে পাচ্ছি? যে এই সকল প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য সপ্তম শতকে কৃষি অর্থনীতি বিকাশের সাথে রাজপুতদের উত্থানের সম্পর্ক নির্দেশ করেছিল। তাহলে আমরা যদি এই মতটাকে আমরা ধরেই নিই তাহলে কি দেখাচ্ছে চট্টোপাধ্যায়ের মতে? যে এই সকল প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য আমরা কি দেখতে পাচ্ছি? সপ্তম শতকে কৃষি অর্থনীতি বিকাশের সাথে কিন্তু রাজপুতদের উত্থানের একটা কিন্তু সম্পর্ক সেখানে দেখাচ্ছে। এছাড়া হচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে 861 খ্রিস্টাব্দে অপর একটি দলিলে কিন্তু একটি অগ্নির উপজাতি অধ্যুষিত একটি দুর্গম অঞ্চলে রাজপুত সংস্কৃতি বিস্তারের কিন্তু দাবি করা হয়েছে। এই তো গেল মোটামুটি একটা যেটা রাজপুতদের যেটা আমরা হচ্ছে প্রত্নতাত্ত্বিক দিক থেকে জানা যাচ্ছে। এছাড়া আরেকটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সমকালীন লেখাতে আমরা কি দেখতে পাই? যে ভক্ত মহাজন ইত্যাদি শব্দ থেকে কি উক্ত অঞ্চল সমূহে পণ্য ক্রয় বিক্রয় করা ক্রয় বিক্রয় ব্যবস্থার প্রচলনে ইঙ্গিত কিন্তু পাওয়া গিয়েছিল, যদিও পাওয়া যায়। এছাড়া পশ্চিম ও মধ্য ভারতের কিছু লিপিতে শাসক শ্রেণীর প্রতি শবর, ভীল, কুড়িল প্রভৃতি স্থানীয় উপজাতি সম্প্রদায়কে দমনের কারণে কিন্তু জানা যায়। আদি মধ্যকালীন লিপি এছাড়া পরবর্তীকালে দেখতে পাই যে আদি মধ্যকালীন লিপিসমূহ থেকে রাজপুত জাতির উদ্ভবে অন্তত দুটি বৈশিষ্ট্য কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে আদি মধ্যকালীন লিপিসমূহ থেকে কি দেখতে পাই? রাজপুত জাতির উদ্ভবে অন্তত দুটি বৈশিষ্ট্য পাওয়া যায়। প্রথমত বেশ কিছু অঞ্চলে তথাকথিত রাজপুত শক্তির কিন্তু উত্থান এবং প্রসার ঘটেছিল কিভাবে? স্থানীয় উপজাতি বসতিগুলি দখলের মাধ্যমে। তাহলে কি রাজপুত জাতির উদ্ভবের অন্তত তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আদি মধ্যকালীন লিপিসমূহ থেকে রাজপুত জাতির উদ্ভবে অন্তত দুটি বৈশিষ্ট্য কিন্তু পাওয়া যায়। প্রথমত বেশ কিছু অঞ্চলে তথাকথিত রাজপুত শক্তির উত্থান এবং প্রসার ঘটেছিল। বেশ কিছু তথাকথিত রাজপুত শক্তির উত্থান এবং প্রসার ঘটেছিল স্থানীয় উপজাতি বসতিগুলি দখলের মাধ্যমে। এবং সেখানে আমরা কি দেখতে পাই? যে গুহিল এবং চাহমান বংশের ক্ষেত্রে এই চিত্রটি কিন্তু বেশ পরিষ্কার ছিল। জেমস টডের যেটা বিখ্যাত বই, যেটা আমি বললাম যে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ দ্য রাজস্থান থেকে জানতে পারি, গ্রন্থটি থেকে জানা যায় যে এবং একলিঙ্গ যে মন্দিরের গাছটি খোদিত লিপি থেকে গুহিলদের সাথে ভীলদের যে প্রজাতিদের একটা যে সম্পর্কের কথা জানা যায়। এছাড়াও অন্যান্য অনেক কিছুই কিন্তু এই লিপিগুলি থেকে বা এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি। তাহলে সেখানে দেখা যায় যে এইসব সমস্ত এছাড়াও এইসব অঞ্চলে কিন্তু উপনিবেশ বিস্তারও কিন্তু ঘটেছিল। উত্তর পূর্ব সাম্রাজ্যের নাগল গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন সেই লক্ষণ একটা। ব্রজদুলা চট্টোপাধ্যায়ের মতে উপজাতীয় অঞ্চলে কিন্তু রাজপুত রাজের রাজনীতির কিন্তু প্রতিষ্ঠাকে রাজস্থানের উপজাতীয় অর্থনীতি থেকে কিন্তু আধুনিক ও উন্নত সীমিত অর্থে কিন্তু রূপান্তরের ঘটনা হিসাবে বিবেচনা করা যায়। তাহলে এই যে দেখাচ্ছে যে রাজপুত জাতির উদ্ভবে অন্তত দুটি বৈশিষ্ট্য, বেশ কিছু অঞ্চলে তথাকথিত রাজপুত উত্থান ও প্রসার ঘটেছিল স্থানীয় উপজাতি বসতিগুলি দখলের মাধ্যমে। তাহলে শুধুমাত্র
কি যে স্থানীয় তাহলে তার মানে এটা কি হঠাৎ করে একদিনের মধ্যে তা কিন্তু না। তাহলে উপজাতীয় অঞ্চলে আমরা কি দেখতে পাচ্ছি বিপ্লব চট্টোপাধ্যায়ের মধ্যে যে উপজাতীয় অঞ্চল রাজপুত অঞ্চলে রাজপুতের রাজনীতির প্রতিষ্ঠাকে রাজস্থানের উপজাতীয় অর্থনীতি থেকে আধুনিক ও উন্নত সীমিত অর্থনীতিতে রূপান্তরের ঘটনা হিসেবে কিন্তু বিবেচনা করা যায়। দ্বিতীয়ত, শুধুমাত্র যে বসতি বিস্তার প্রক্রিয়া দ্বারা রাজপুতদের উদ্ভব হয়েছিল তাও কিন্তু ঠিক নয়। এক্ষেত্রে সামাজিক গতিশীলতারও কিন্তু একটা বিশেষ ভূমিকা ছিল। তাহলে এক্ষেত্রে কি ছিল? এক্ষেত্রে সামাজিক গতিশীলতারও কিন্তু একটা বিশেষ ভূমিকা ছিল। কিরকম ছিল ভূমিকা? সপ্তম শতকে দেশের সর্বত্র সামাজিক নিম্ন স্তরের মানুষ তাহলে সপ্তম শতকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের সর্বত্র সামাজিক নিম্ন স্তরের মানুষের উচ্চতর ক্ষত্রিয় স্তরে উন্নীত হওয়ার যে প্রবণতা সক্রিয় ছিল, রাজস্থানে কিন্তু তা থেকে মুক্ত ছিল না। তাহলে সপ্তম শতকে দেশের সর্বত্র সামাজিক নিম্ন স্তরের মানুষ উচ্চতর ক্ষত্রিয় স্তরে উন্নীত হওয়ার যে প্রবণতা, সপ্তম শতকে তাহলে আমি কি দেখতে পাচ্ছি? দেশের সর্বত্র সামাজিক নিম্ন স্তরের মানুষ উচ্চতর ক্ষত্রিয় স্তরে উন্নীত হওয়ার যে প্রবণতা ছিল রাজস্থান কিন্তু যে সক্রিয় ছিল রাজস্থান কিন্তু তার থেকে মুক্ত ছিল না। রাজপুতদের ৩৬টি গোষ্ঠীর মধ্যে কিন্তু মেদ এবং হুন্ডেরও কিন্তু নাম পাওয়া যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অধ্যাপক যাদবও দেখিয়েছেন, যিনি আবার দেখিয়েছেন যে নিম্ন শ্রেণীভুক্ত মেদ উপজাতি থেকে কিন্তু বহিরাগত হুন্ডে রাজপুত শ্রেণীর অন্তর্ভুক্তি কিন্তু সামাজিক যে একটা উন্নতির যে উন্নয়ন প্রক্রিয়া বা সামাজিক স্তরে একটা উন্নয়ন প্রক্রিয়া কিন্তু অন্যতম হাতিয়ার। মানে তারা আগে যে পর্যায়ে ছিল সেখান থেকে তারা উচ্চ পর্যায়ে আসে যায়। অধ্যাপক দীনেশ চন্দ্র সরকার, রবীন্দ্রনাথ থাপা এরাও দেখিয়েছে আদি মধ্যযুগে বিভিন্ন জাতি উপজাতি তারা কাল্পনিক বংশ তালিকা তৈরি করে কিন্তু ক্ষত্রিয় মর্যাদা অর্জনের চেষ্টা করে। তাহলে অধ্যাপক দীনেশ চন্দ্র সরকার এবং রবীন্দ্রনাথ ঠাকুর আরো অনেকে দেখিয়েছেন যে আদি মধ্যযুগে বা এই সময় যে সময়টাকে আমরা আমাদের এই যে বিভাজনটা আছে সময় তারা কি করেছিল? বিভিন্ন জাতি এবং উপজাতি কাল্পনিক বংশ তালিকা তৈরি করে ক্ষত্রিয় মর্যাদা অর্জনের কিন্তু চেষ্টা করত। গুজ্জর প্রতিহারদের উত্থানে কিন্তু সে একই প্রবণতা সক্রিয় ছিল। গুজ্জর প্রতিহারদের উত্থানে সে কিন্তু একই প্রবণতা কিন্তু আমাদের কাছে সক্রিয় ছিল। পশুপাল ও গুজ্জরদের সাথে প্রতিহারদের সম্পর্ক ছিন্ন করার কিন্তু প্রয়াস দেখেছেন। আরেকটাও দেখতে পাই রাজপুতদের আবির্ভাবের কিন্তু একটি অর্থনৈতিক স্তরের অস্তিত্ব লক্ষণীয়। আমরা কি দেখতে পাই যে রাজপুতের আবির্ভাবের একটি অর্থনৈতিক স্তরের অস্তিত্ব কিন্তু লক্ষণীয়। কিরকম ভাবে লক্ষণীয়? এই ব্যবস্থায় দেখা যায় যে পটিয়ার এবং চামমঙ্গের মতো বৃহদাকার গোষ্ঠী এবং অন্যান্য ছোট ছোট রাজপুত গোষ্ঠীগুলির মধ্যে কিন্তু এক বিশেষ ধরনের জমি বন্দোবস্ত প্রচলন ছিল। তাহলে আমরা কি দেখব? হঠাৎ করে একটা অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু কোথা থেকে আবির্ভূত হলো। তাহলে সেটা আমরা কি দেখতে পাচ্ছি যে রাজপুতের আবির্ভাবের একটি অর্থনৈতিক স্তরে অস্তিত্ব কিরকম ভাবে লক্ষণীয়। এই ব্যবস্থায় যারা কি করেছিল? এই ব্যবস্থায় দেখা যায় যে পটিয়ার এবং চামমঙ্গের মতো বৃহদাকার গোষ্ঠী এবং অন্যান্য যে ছোট ছোট রাজপুত গোষ্ঠীগুলির মধ্যে একটা বিশেষ ধরনের ভূমি বন্টন ব্যবস্থা কিন্তু প্রচলন ছিল। এই ব্যবস্থার হলো যে শুধুমাত্র যে নিজ নিজ গোষ্ঠীর সদস্যদের মধ্যে ঊর্ধ্বতন প্রভু কর্তৃক ভূমি বন্টনের বাধ্যবাধকতা পালন করা এবং এর লক্ষ্য ছিল নিজ নিজ গোষ্ঠীর ক্ষমতা এবং পরিধি বিস্তার করা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ব্যবস্থা বৈশিষ্ট্য ছিল যে শুধুমাত্র নিজ গোষ্ঠীর সদস্যদের মধ্যে ঊর্ধ্বতন প্রভু কর্তৃক ভূমি বন্টনের বাধ্যবাধকতা পালন করা এবং এর লক্ষ্য ছিল নিজ নিজ গোষ্ঠীর ক্ষমতা এবং পরিধি বিস্তার করা। তাহলে তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এইভাবে কিন্তু একটা অর্থনৈতিক স্তর কিন্তু আস্তে আস্তে
ব্যবস্থার সাথে আহ এখানে আমরা দেখতে পাই যে ভূস্বামী হিসাবে আহ এখানে মোটামুটি ভাবে অপ্রতিভা বা অরাজকদের কিন্তু একটা অস্তিত্ব ছিল। এছাড়া আরেকটা দেখা যায় ভূমিবন্ধন ব্যবস্থার সাথে সম্পর্কিত আরেকটি বিষয় সেটি ছিল গ্রামের সমষ্টি বা একক নির্ধারণ। তার মানে কি হলো, তাহলে ভূমিবন্ধন ব্যবস্থার সাথে সম্পর্কিত আরেকটি বিষয় হলো গ্রামের সমষ্টি বা একক নির্ধারণ। ভূমি ব্যবস্থার বৈশিষ্ট্যটা কি ছিল? ছয়টি গ্রামের সমষ্টি নিয়ে একটি একক গঠন করা। তাহলে ছয়টি গ্রামের সমষ্টি নিয়ে কিন্তু একটি একক গঠন করা। এছাড়া আমরা দেখতে পাই যে বৃহত্তর এককগুলি ছিল গঠিত হতো ছয়ের গুণিতক। তাহলে বৃহত্তর যে এককগুলি সেটা যদি আমরা ছয়ের সঙ্গে বলতে, ছয়ের গুণিতক যেমন 12, 18, 24, 36, 24, 30 ইত্যাদি। এই এককগুলি আমাদেরকে কি করতো? এই এককগুলি মণ্ডল, ভুক্তি, বিষয় ইত্যাদি প্রশাসনিক বিভাগে অন্তর্ভুক্ত ছিল। তাহলে এগুলি কি ছিল? এই এককগুলি মোটামুটি ভাবে মণ্ডল, ভুক্তি, বিষয় ইত্যাদি প্রশাসনিক বিভাগে কিন্তু অন্তর্ভুক্ত ছিল। তথাপি সমকালী লিপির বক্তব্য থেকে অনুমিত হয় যে এই ধরনের এককগুলি স্থানীয় কর্তৃত্বের ভিত্তি হিসাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তথাপি সমকালী লিপির বক্তব্য থেকে ইহা অনুমান করা হয় যে এই ধরনের এককগুলি স্থানীয় কর্তৃত্বের ভিত্তি হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এই হচ্ছে তাদের একটা অর্থনৈতিক ব্যবস্থা। পাশাপাশি আমরা দেখতে পাই যে শাসনতান্ত্রিক একক হিসাবে ভূমি বন্দোবস্ত দেওয়ার সঙ্গে সঙ্গেও পাশাপাশি আমরা কি দেখতে পাই যে শাসনতান্ত্রিক একক হিসাবে ভূমি বন্দোবস্ত দেওয়ার সঙ্গে সঙ্গেও শাসক শ্রেণী উক্ত অঞ্চলে নিজেদের কর্তৃত্ব সুদৃঢ় করার জন্য দুর্গ প্রাকার নির্মাণ করে। তাহলে কি দেখতে পাই, এই যে শাসক শ্রেণী এই যে ভূমি বন্টন, তাহলে শাসনতান্ত্রিক একক হিসাবে ভূমি বন্দোবস্ত দেওয়ার সঙ্গে সঙ্গে শাসক শ্রেণী উক্ত অঞ্চলে নিজেদের কর্তৃত্ব সুদৃঢ় করার লক্ষ্যে কিন্তু একটা দুর্গ প্রাকার তারা সুদৃঢ় করার লক্ষ্যে তারা দুর্গ প্রাকার নির্মাণ করেছিল। অধ্যাপক জৈন দেখিয়েছিলেন যে আদি মধ্যযুগে কিন্তু রাজপুতদের উত্থানের সাথে, এটা রাজস্থানে যারা আমরা ঘুরতে যাই বা রাজস্থান ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সেখানে অসংখ্য দুর্গের অস্তিত্ব। তাহলে সেরকম অধ্যাপক জৈন দেখিয়েছিলেন যে আদি মধ্যযুগে রাজপুতদের উত্থানের সাথে দুর্গাদি নির্মাণ দ্বারা ক্ষমতা সংগ্রহ করার প্রবণতা একটা বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। কারণ প্রাচীন রাজস্থানে কিন্তু দুর্গের অস্তিত্ব ছিল না। তাহলে অধ্যাপক জৈন কি দেখিয়েছিলেন যে আদি মধ্যযুগে রাজপুতদের উত্থানের সাথে দুর্গাদি নির্মাণ দ্বারা ক্ষমতা, এই দুর্গের নির্মাণের মাধ্যমে ক্ষমতাকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা, যেটা এখানে বলা হয় নিজেদের কর্তৃত্ব সুদৃঢ় করার লক্ষ্যে দুর্গ প্রকার ইত্যাদি নির্মাণ করা। এই প্রবণতা কিন্তু একটা বৈশিষ্ট্যে পরিণত ছিল, কারণ প্রাচীন রাজস্থানে কিন্তু দুর্গের অস্তিত্ব ছিল না। পরবর্তীকালে কিন্তু আমরা অনেক দুর্গের অস্তিত্ব দেখতে পাই। এছাড়া আরেকটা দেখতে পাই যে ভূমিভিত্তিক অভিজাত শাসক শ্রেণী হিসাবে রাজপুতদের উদ্ভবের ফলে কিন্তু তাদের ভূমিভিত্তিক অভিজাত শাসক শ্রেণী হিসাবে রাজপুতদের উদ্ভবের ফলে তাদের মধ্যে বিভিন্ন স্তর এবং মর্যাদা কিন্তু উৎপত্তি হয়। তাহলে এইবার সেই স্তরগুলো তাদের কিরকম ছিল? মোটামুটি ভাবে যদি আমরা দেখতে পাই স্তর বিন্যাসের যেমন মহামণ্ডলের সমান্ডলিক, মহাসামন্ত, সামন্ত, লঘু সামন্ত, চতুরাংশিক ইত্যাদি। এই স্তর বিন্যাসে সর্বোচ্চ ছিলেন হচ্ছে সমগ্র রাজ্যের অধীশ্বর মহারাজাধিরাজ। তাহলে এই স্তর বিন্যাসে সর্বোচ্চ ছিলেন সমগ্র রাজ্যের অধীশ্বর মহারাজাধিরাজ। এছাড়া হচ্ছে নিচের দিকে ছিলেন 50, 20, 3 বা 50, 20, 3 বা 2 বা একটি গ্রামের অধিকারী।
সারণীটা আমরা দেখতে পাচ্ছি, উপরে কারা ছিল, নিচে কারা ছিল, স্তর বিন্যাসে, এটা কিন্তু পুরোপুরিভাবে পুঁথিভিত্তিক। বাস্তবে এই সকল ক্ষত্রিয় গোস্বামী সবাই ছিলেন কিন্তু রাজপুত্র, তাদের মধ্যে একটা স্তর বিন্যাস ছিল। এই পিরামিড সদৃশ কাঠামোর মধ্যে কিন্তু প্রভু সামন্ত সম্পর্ক লক্ষণীয় ছিল। তাহলে এই পিরামিডের মধ্যে আমরা কি দেখছি, যে প্রভু সামন্ত সম্পর্ক কিন্তু হচ্ছে। তাহলে এই পিরামিডের মধ্যে আমরা কি দেখতে পাই, যে প্রভু সামন্ত সম্পর্ক হচ্ছে একদমভাবে লক্ষণীয়। মানে যেটা আমরা ইউরোপে যখন সাম্রাজ্যের ইতিহাস পড়ছি সেই সময় যেটা পিরামিড সদৃশ কাঠামো দেখেছিলাম, ঠিক সেরকমই ধরনের। এই এছাড়াও চক্রবর্তী মহারাজা ছিলেন সর্বোচ্চ এবং সর্বনিম্নে ছিলেন রাউত বা রাজপুত। এই তালিকায় কিন্তু আমরা ঠাকুরদের কোনো নাম উল্লেখ দেখি না, সাধারণত রাজপুতদের কিন্তু ঠাকুর বলে উল্লেখ করা হয়। তাহলে সর্বোচ্চ কারা ছিল, রাজা মহারাজা, তারা ছিলেন সর্বোচ্চ এবং সর্বনিম্নে ছিল হচ্ছে রাউত বা রাজপুত। এই তালিকায় কিন্তু ঠাকুরদের নাম উল্লেখও নেই, তবে তারা কিন্তু ক্ষত্রিয় রাজপুত গ্রাম প্রধান রূপে নিজেদেরকে দাবি প্রতিষ্ঠা করেছিলেন। তবে তারাও কিন্তু ক্ষত্রিয় রাজপুত গ্রাম প্রধান রূপে নিজেদেরকে দাবি প্রতিষ্ঠা করেছিল। এছাড়া আমরা দেখতে পাই যে চারটি রাজপুত গোষ্ঠী ছিল, কিন্তু শুধু যে এখানে রাজপুত বললে আমাদের ইতিহাস সমাপ্ত হয়ে তা নয়। এই উৎপত্তি সূচনা করবে তা অন্তত চারটি রাজপুত গোষ্ঠী প্রতিহা, চাহুমান বা চৌহান, সোলাঙ্কি বা চৌলুক্য এবং পারমান বা পাওয়ার ছিল বেশি উল্লেখযোগ্য। কারা ছিল? প্রতিহা, চৌহান, সোলাঙ্কি বা চৌলুক্য এবং পারমান বা পাওয়ার ছিল বেশি উল্লেখযোগ্য। রাজনৈতিক কর্তৃত্বের কারণে আদি মধ্যযুগের লিপি ও সাহিত্যে এই চারটি বংশে বেশি উল্লেখ পাওয়া যায়। তাহলে কি রাজনৈতিক কর্তৃত্বের কারণে আদি মধ্যযুগের লিপি এবং সাহিত্যে এই চারটি বংশের উল্লেখ পাওয়া যায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই চারটি রাজপুত গোষ্ঠী কিন্তু তারা বেশ উল্লেখযোগ্য ছিল। এই চারটি বংশ প্রাক্তন প্রতিহার রাজ্যের ধ্বংসাবশেষের উপরেই কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এই রাজপুত গোষ্ঠীগুলি তারা নতুন রাজপুত রাজ্য কিন্তু গড়ে তুলেছিল। তাহলে প্রাক্তন প্রতিহার রাজবংশের উপরেই কিন্তু এই রাজপুত গোষ্ঠীগুলি নতুন রাজপুত রাজ্য গড়ে তুলেছিল। দক্ষিণ রাজস্থানে রাজত্ব শুরু করেছিল হচ্ছে রাজপুত প্রতিহার গোষ্ঠীরা। দক্ষিণ রাজস্থানে তারা রাজত্ব শুরু করেছিল রাজপুত প্রতিহার গোষ্ঠী। আদি প্রতিহারদের সামন্ত কারা ছিলেন? এই আদি প্রতিহারদের সামন্ত কারা ছিলেন? চৌহানরা বা চাহমান যাদেরকে বলা হয়। আরবদের আক্রমণকালে মুসলমান আক্রমণকারীর বিরুদ্ধে কিন্তু যুদ্ধে চৌহানরা কৃতিত্বে পরিচয় দেন। আরব আক্রমণকালে মুসলমান আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধে কিন্তু চৌহানরা কিন্তু কৃতিত্বে পরিচয় দিয়েছিল, কৃতিত্বে পরিচয় দেয় এবং পরে তারা স্বাধীনতার ঘোষণা করে মহারাজাধিরাজ ইত্যাদি উপাধি নিয়ে কিন্তু তারা দিল্লি, দক্ষিণ পশ্চিমে, পূর্ব রাজস্থানে কিন্তু তারা রাজত্ব গড়ে তুলেছিল। তাহলে আরবদের আক্রমণকালে মুসলমান আক্রমণকারীর বিরুদ্ধে যুদ্ধে চৌহানরা কিন্তু কৃতিত্বে পরিচয় দেয় এবং পরে তারা স্বাধীনতার ঘোষণা করে মহারাজাধিরাজ ইত্যাদি উপাধি নিয়ে দিল্লি, দক্ষিণ পশ্চিমে, পূর্ব রাজস্থানে রাজত্ব গড়ে তোলে। সোলাঙ্কিদের রাজনৈতিক কর্তৃত্ব স্থাপিত হয়েছিল কাঠিয়াওয়াড় অঞ্চলকে কেন্দ্র করে। সোলাঙ্কিদের আমরা কি দেখতে পাচ্ছি, যে সোলাঙ্কিদের আমরা কি দেখতে পাচ্ছি, যে সোলাঙ্কিদের রাজপুত যে রাজনৈতিক কর্তৃত্ব স্থাপিত হয়েছিল, তাহলে সোলাঙ্কিদের রাজনৈতিক কর্তৃত্ব স্থাপিত হয়েছিল কাঠিয়াওয়াড় অঞ্চলকে কেন্দ্র করে। এছাড়া দেখা যায় যে তাদের শাখা প্রশাখা প্রসারিত হয়েছিল চেরি পাটন এবং ব্রজ অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাই যে পাওয়ার বা পারমাররা ছিল হচ্ছে রাষ্ট্রপতি সামন্ত প্রধান। তাহলে মোটামুটি ভাবে চারটি জাতি আমরা কাদেরকে দেখলাম? প্রতিহার, চাহমান বা চৌহান, সোলাঙ্কি বা চৌলুক্য এবং হচ্ছে পারমার বা পাওয়ার।
আর এই আদি প্রতিহার যে প্রাক্তন প্রতিহার রাজবংশ করে কিন্তু এই চারটি রাজপুত গোষ্ঠী তাদের এই চারটি রাজপুত গোষ্ঠী এই রাজপুত গোষ্ঠীগুলি নতুন রাজপুত রাজ্য গড়ে তুলেছিল। দক্ষিণ রাজস্থানের রাজত্ব শুরু করে রাজপুত প্রতিহার গোষ্ঠী। আর আদি প্রতিহারদের সামন্ত ছিলেন চাহমান বা চৌমানরা। তারা কিন্তু আরব আক্রমণকালে মুসলমান আক্রমণকারী যুদ্ধে চৌহানরা কৃতিত্বের পরিচয় দেয় এবং তারা পরে স্বাধীনতার ঘোষণা করে মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করে কিন্তু তারা পরবর্তীকালে দিল্লির দক্ষিণ পশ্চিম অংশে বা যাই হোক দিল্লি দক্ষিণ পশ্চিমে পূর্ব রাজস্থানে তারা কিন্তু রাজত্ব গড়ে তোলে। সোলাঙ্কিতে রাজনৈতিক কর্তৃত্ব আমরা স্থাপিত হয় দেখতে পাই কাঠুয়া অঞ্চলকে কেন্দ্র করে এবং সর্বশেষে কারা ছিল পাওয়ার বা পারমাররা ছিল রাষ্ট্রকূটদের সামন্ত প্রধান। দশম শতকের শেষ দিকে কিন্তু এরা এই পাওয়ার বা পারমাররা বিদ্রোহী হয়ে ওঠে এবং ইন্দোরকে কেন্দ্র করে কিন্তু তারা রাজ্য গড়ে তোলে। অন্যান্য বহু রাজপুত গোষ্ঠী যারা নিজেদেরকে চন্দ্র বা সূর্য বংশোদ্ভূত বলে মনে করত তারাও কিন্তু আস্তে আস্তে পশ্চিম ভারতে এবং উত্তরকালে এরা ছাড়াও অন্যান্য বহু রাজপুত গোষ্ঠী তারা কি করেছিল যারা নিজেদের চন্দ্র বা সূর্য বংশোদ্ভূত মনে করে দাবি করত তারা পশ্চিম ভারত এবং উত্তর ভারতের নানা অংশে কিন্তু রাজত্ব স্থাপন করেছিল। যেমন বলতে পারি যে চান্দেলরা খুব চান্দেল বংশ নাম উল্লেখ করা যায় বা এছাড়াও হচ্ছে হরিয়ানা অঞ্চলে কিন্তু তারা নিজের স্বাধীন রাজ্য চান্দেলরা বিশেষ শক্তিশালী হয়ে উঠেছিল। চাহমেনরা উত্তরপুরা এছাড়া আমরা কাদেরকে দেখতে পাই কাদের চান্দেল তো ছিল তার সঙ্গে ছিল হচ্ছে তোমর দিল্লি নিকটে হরিয়ানা অঞ্চলে কিন্তু এরাও ছিল। আরেকটা হচ্ছে চাহমেনরা উত্তর পূর্ব দিকে রাজ্য স্থাপন করত তোমর গোষ্ঠী এরাও কিন্তু ছিল প্রতিহারদের সামন্ত রাজা। তাহলে চৌহান রাজ্যের দক্ষিণ দিকে কিন্তু মুঘল গোষ্ঠী রাজ্য স্থাপন করেছিল এবং আরব আক্রমণের প্রতিরোধে কিন্তু এই তারা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মোটামুটি ভাবে এই গোষ্ঠী ছাড়া কিন্তু আরো অনেক গোষ্ঠী ছিল। এছাড়া আমরা দেখতে পাই আদি মধ্যযুগে প্রধান রাজপুত গোষ্ঠীগুলি ভাঙনের ফলে কিন্তু এবং অন্যান্য কারণে একাধিক উপগোষ্ঠী আবির্ভাব ঘটে। তাহলে কি এই যে রাজপুত গোষ্ঠীগুলি ছিল এগুলোর মধ্যে আস্তে আস্তে ভাঙন ঘটে এবং তাদের ভাঙনের ফলে কিন্তু অনেক গোষ্ঠী কিন্তু অনেক উপগোষ্ঠী কিন্তু অনেক একাধিক উপগোষ্ঠী কিন্তু গড়ে ওঠে। প্রবন্ধ চিন্তামণি গ্রন্থে আমরা দেখতে পাই যে পরমার গোষ্ঠীর শত রাজপুতের কথা বলা হয়েছে বা ইত্যাদি। তাহলে মোটামুটি ভাবে যেটা আমরা দেখতে পাই যে এইভাবে কিন্তু তার রাজপুতদের যে সৃষ্টি হয়েছিল তারা কি হয়েছিল। এছাড়া হচ্ছে আদি সবশেষে বলা যায় যে আদি মধ্যযুগে বিভিন্ন রাজপুত গোষ্ঠীর মধ্যে বিবাহেরও সম্পর্ক ছিল তার ফলে একাধিক গোষ্ঠীরও উদ্ভব হয়েছিল এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠী মানুষদের। এছাড়া আমরা দেখতে পাই যে আদি মধ্যযুগে কিন্তু রাজপুতদের উদ্ভব এবং পরবর্তী প্রায় 400-500 বছর ধরে এই যে মোটামুটি ভাবে তাদের বিস্তার অর্থাৎ সপ্তম শতক থেকে মোটামুটি ভাবে ত্রয়োদশ শতকে অন্তর্বর্তীকালে রাজপুত গোষ্ঠী প্রাথমিক আবির্ভাব ও পরবর্তীকালে তাদের অসংখ্য উপজাতীয় সৃষ্টিতে দুটি প্রধান উপাদান হিসাবে কিন্তু রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বর্ণভিত্তিক সমাজে ক্ষত্রিয়তার সাথে নিজেদের সম্পর্কিত করা প্রয়োজন সম্প্রসারণ কর্মসূচির ফলে এই যে স্থানিকবাদের প্রভাবে উপগোষ্ঠীর সৃষ্টি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আমরা একটা উপসংহার করে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি এই যে রাজপুতের উদ্ভব এবং পরবর্তী 400-500 বছরের মোটামুটি ভাবে সপ্তম থেকে ত্রয়োদশ শতকে অন্তর্বর্তীকালে রাজপুত গোষ্ঠীর প্রাথমিক আবির্ভাব ও পরবর্তীকালে তাদের অসংখ্য উপগোষ্ঠী সৃষ্টিতে দুটি প্রধান উপাদান হিসাবে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বর্ণভিত্তিক সমাজে ক্ষত্রিয়তার সাথে নিজেদের সম্পর্কিত করার প্রয়াস এবং সম্প্রসারণ করে অনেকগুলো গোষ্ঠী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাহলে প্রথম থেকে যদি আমরা আরেকবার দেখতে চাই তাহলে যে এই যে আলোচনাটা আজকে হলো আশা করি যারা উপরে রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে মোটামুটি ভাবে রাজপুতদের উদ্ভব কিভাবে এলো
যেমন যোধপুর, আজমের, আম, এদের মধ্যে তারপরে হচ্ছে উদয়পুর ইত্যাদি। তাহলে এইসব জায়গায় কিন্তু এদের মোটামুটি ভাবে এরা রাজত্ব করতো। তাহলে যদি আমরা আলোচনাটাকে আরেকবার দেখে নিতে পারি সংক্ষিপ্ত ভাবে, তাহলে দেখবো যে আদি মধ্যযুগের সমাজ এবং রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় বা ইতিহাসে রাজপুত জাতির কিন্তু একটা নতুন জাতির একটা উত্থান আছে। উঠতি পরবর্তী যুগে ভারতে বসবাসকারী বিদেশীদের মধ্য থেকে রাজপুতদের উৎপত্তি হয়েছিল বা আর্য বংশ প্রতিষ্ঠিত হয়েছিল, বা অথবা আহ কোনো নিম্ন জাতি বা নিম্ন গোষ্ঠীভুক্ত কোনো জাতি, নিম্ন জাতি নিম্ন গোষ্ঠীভুক্ত কোনো জাতি তারা সামাজিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজপুত এবং ক্ষত্রিয় বর্ণভুক্ত হয়েছে। এছাড়া যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে পাই যে বিদেশি মূল এবং তাদের ভারতে অনুপ্রবেশকালে আরো ভিন্ন ভিন্ন উপজাতির লোক যারা ভারতে এসেছিল এবং পরে উত্তর পশ্চিম ও পশ্চিম ভারতে বসতি স্থাপন করেছিল রাজপুতরা কিন্তু হচ্ছে তাদেরই বংশধর। তাহলে এটা একটা মত দেখতে পেয়েছি। তারপরে দেখতে পেলাম যে বিএনএস যাদবের মতে বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষত্রিয়, ব্রাহ্মণ এবং উপজাতিদের মধ্য থেকে কিন্তু বিভিন্ন রাজপুত গোষ্ঠীর উদ্ভব হয়েছিল। মানে প্রত্যেকটা যে গোষ্ঠী ছিল বা ক্ষত্রিয় গোষ্ঠীভুক্ত যারা ছিল তারা কিন্তু কি চেষ্টা করতো, তারা চেষ্টা করতো যে কিভাবে তারা সমাজে একটা প্রতিষ্ঠা লাভ করবে। তাই তখন তারা কি এই জাতি গোষ্ঠীর থেকে কিন্তু তারা রাজপুত গোষ্ঠীর উদ্ভব হলো হয়েছিল এবং তারা কি করে এই গোষ্ঠী নিজেদেরকে তারা উত্তরণ করবে। এছাড়াও দেখতে পাই যে রাজপুতরা যে আগে এ সম্পর্কে কিন্তু আরো বিতর্ক আছে। যেমন আদি মধ্য থেকে প্রত্নতত্ত্ব বা লিপির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে রাজপুতরা আদি ভারতীয় বর্ণ ব্যবস্থার অংশ ক্ষত্রিয় বর্ণভুক্ত নাকি রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে তারা ক্ষত্রিয়ত্ব অর্জন করেছে। এই বিতর্কে দর্শন একাদশ সম্পর্কে কিছু বিবরণ ও লিপি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিল। এই লিপিগুলি থেকে কিন্তু আমরা দেখতে পাই যে কিভাবে রাজপুত জাতির উত্থান হয়েছিল। এছাড়া আরো দেখা যায় যে আমাদের যে ইতিহাস চর্চায় যে চারটে যে প্রধান বলা হয় জাতীয়তাবাদ ইতিহাস চর্চা, সাবর্জন বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বা মার্ক্সবাদ ইতিহাস চর্চা এবং সমাজ ইতিহাস চর্চা, সেখানে কিন্তু রাজপুতদের একটা সম্পর্কে কিন্তু ভারতীয় একটা উৎসের তত্ত্ব, যেটা রাজপুতরা যে ভারতীয় ছিল তার আদি ভারতের প্রাচীন ভারতের বর্ণ ব্যবস্থার একটি অংশ কিন্তু না, তারা অন্য কিছু তাদের জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠা করা হয়েছে। আদি মধ্যযুগে কিন্তু সামাজিক উত্তরণের লক্ষ্যে বিভিন্ন জাতি বা গোষ্ঠীর সামাজিক মর্যাদাময় ক্ষত্রিয় অধিকার অর্জনের প্রয়াস থেকে রাজপুত শব্দটি উৎপত্তি। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মত আমরা কি লিখতে পেয়েছি, নাম করা ঐতিহাসিক আদি মধ্যযুগে সামাজিক উত্তরণের লক্ষ্যে বিভিন্ন জাতি বা গোষ্ঠীর সামাজিক মর্যাদাময় ক্ষত্রিয় অভিধা অর্জনের প্রয়াস থেকে কিন্তু এই যে ক্ষত্রিয় যে শব্দটা আমরা নেব, এই ক্ষত্রিয় অভিধা অর্জনের প্রয়াস থেকে রাজপুত শব্দটি কিন্তু উৎপত্তি। দুটি বিশেষ প্রবণতা থেকে রাজপুতের উদ্ভব এবং বিকাশের গতি প্রকৃতি অনুধাবন করা যায়। রাজপুতানা বিভিন্ন অঞ্চলের যোদ্ধা গোষ্ঠীগুলি নতুন উপনিবেশ প্রতিষ্ঠার প্রয়াস দেখা যায়। দুটি বিশেষ প্রবণতা থেকে রাজপুতের উদ্ভব এবং বিকাশের গতি প্রকৃতি কিন্তু আমরা অনুধাবন করতে পারি। রাজপুতানা বিভিন্ন অঞ্চলের যোদ্ধা গোষ্ঠীগুলি তারা, তাহলে কি এটাও দুটো বিশেষ প্রবণতা ছিল। এখান থেকে রাজপুতের উদ্ভব এবং বিকাশের গতি প্রকৃতি কিন্তু অনুধাবন করা যায়। এটাও কিন্তু আমরা সেই লিপি থেকে জানতে পারি। এছাড়া আমরা যেটা আলোচনার মধ্যে দেখেছি যে রাজপুত জাতির উদ্ভবের দুটো বৈশিষ্ট্য দেখতে পেয়েছিলাম। একটা হচ্ছে তথাকথিত রাজপুত শক্তির উত্থান এবং প্রসার ঘটেছিল স্থানীয় উপজাতি বসতিগুলি দখলের মাধ্যমে। সামাজিক গতিশীলতার কিছু সেখানে একটা বিশেষ ভূমিকা ছিল। এছাড়াও রাজপুতদের আবির্ভাবের কিন্তু এই যে বেশ কিছু অংশে তথাকথিত রাজপুত শক্তির উত্থান এবং প্রসার ঘটেছিল স্থানীয় উপজাতি বা বসতিগুলি দখলের মাধ্যমে। সামাজিক গতিশীলতার কিন্তু সেখানে একটা বিশেষ সক্রিয় ভূমিকা ছিল। রাজপুতদের আবির্ভাবে একটি অর্থনৈতিক স্তরের কিন্তু অস্তিত্ব আমরা দেখতে পেয়েছি, একটা বিশেষ ধরনের ভূমি বন্টন ব্যবস্থার সাথে সম্পর্কিত। আরেকটি বিষয় হলো গ্রামের সমষ্টি বা একক নির্ধারণ। ভূমি ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল ৬টি গ্রামের সমষ্টি নিয়ে একটি
সমাজে একটা বা রাজপুতদের মধ্যে যে একটা স্তর বিন্যাস হয়েছিল, সবার উপরে কিন্তু ছিল হচ্ছে মহারাজা বিরাট এবং সর্বনিম্ন ছিল চতুরাঙ্গী। যদিও দেখা যায় এরা সকলেই ছিল কিন্তু রাজপুত জাতিভুক্ত, এবং তাদের মধ্যে কিন্তু একটা প্রভু সামন্ত বা এরকম সম্পর্ক কিন্তু লক্ষণীয় ছিল। এছাড়াও দেখা যায় যে আহ, ভূমিভিত্তিক জমিয়তে শাসক শ্রেণী এসবের অর্থনৈতিক স্তর থেকে রাজপুতের উদ্ভবের ফলে কিন্তু তাদের মধ্যে বিভিন্ন স্তর এবং মর্যাদার উৎপত্তি হয়। সবার উপরে ছিলেন অধিষ্ঠ মহাদেব এবং তৃতীয় গোস্বামী সবার ছিল বৃহস্পতি। এছাড়াও দেখতে পাই চারটি রাজপুত গোষ্ঠী ছিল বেশি উল্লেখযোগ্য। প্রতিহার ছিল, তার মধ্যে ছিল চৌহান ছিল, পাওয়ার বা পারমাল ছিল এবং সোলাঙ্কি বা চৌদ্দপুরেরও বিভিন্ন জায়গায় কিন্তু এরা রাজত্ব করত। যে মোটামুটি করে দেখা যাচ্ছে এই যে সপ্তম শতক থেকে ১৬শ শতক পর্যন্ত রাজপুতদের যে একটা ইতিহাস কোনো বা তারা বহমান যে ইতিহাস আছে তারা বহুদিন পর্যন্ত তারা রাজত্ব করেছিল, এবং ভারতের ইতিহাসে কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছিল। এবং তারা চেষ্টা করেছিল যে নিজেদের একটা আলাদা জাতি হিসাবে প্রতিষ্ঠা করে এবং ক্ষত্রিয় অভিজাত থেকে তারা প্রকাশ করে। তো আজকের আলোচনা আশা করি সকলেই তারা উপভোগ করতে পেরেছে। সুতরাং এই বলে কিন্তু আমি আমার আলোচনা আজকে এখানে সমাপ্ত করছি। নমস্কার। যাই হোক, শেষে একটু আগেই হয়ে গেছে, কিন্তু আরেকটা যেটা বিষয় বলার বাকি রয়েছে যে এই রাজপুতের ইতিহাস কিন্তু এখানে শেষ হয়ে যায় না, কিন্তু তারা রাজপুতের ইতিহাস কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। এছাড়া আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে শুধু যে পাওয়ার বা চৌহান এরা ছিল তা কিন্তু নয়। এটা মোটামুটি ভাবে আমরা দেখতে পাই মেবাড় বা জয়পুর যারা মারবাড় ছিল, মেবাড় ছিল, এরাও কিন্তু রাজপুত জাতি হিসেবে পরবর্তীকালে তাদের সংস্কৃতি বা তারা তাদের সংস্কৃতি কিন্তু ভারতের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তাদেরও সংস্কৃতি কিন্তু আলাদা, বা তাদের সংস্কৃতি ভারতের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। পরবর্তীকালে মুঘল যুগে কিন্তু আমরা দেখতে পাই এর সূত্র ধরে বলা যায় যে পরবর্তীকালে মুঘল যুগে কিন্তু এই রাজপুত চিত্রকলার কিন্তু বিকাশ দেখা যায়। তাহলে রাজপুতরা তার এই যে আমরা নানা মত থেকে একটাই আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে বিভিন্ন যে গোষ্ঠী ছিল, নিম্ন গোষ্ঠী বা যেভাবেই হোক না কেন, রাজপুতরা কিন্তু প্রকৃতপক্ষে যে তারা ভারতীয় বর্ণ ব্যবস্থারই অংশ ছিল, বা বহিরাগত আক্রমণ হুন বা তার পরবর্তীকালে তাদের সঙ্গে মিশে দিয়েছিল কিনা সেই কাজটা হয়তো সহজ ছিল না, কিন্তু হয়তো বহিরাগত বা যারা আমাদের এখানে আক্রমণ করেছিল তারা হয়তো এই ভারতীয়দের সঙ্গে মিশে গিয়েছিল, এবং মিশে কিন্তু তারা একটা তারা কিন্তু বলা হয় যে তারা রাজপুত জাতি হিসাবে বা তারা ক্ষত্রিয় যোদ্ধা জাতি হিসাবে কিন্তু তারা উত্থান ঘটেছিল। মোটামুটি ভাবে এই হচ্ছে রাজপুতদের উত্থানের ইতিহাস এবং তাদের বৈশিষ্ট্য, তাদের অর্থনৈতিক বৈশিষ্ট্য ছিল, তাদের মধ্যে কিভাবে শাসনতান্ত্রিক